হ্যালো এভরিওয়ান, আমি আমার এই ভিডিওতে সেকেন্ড রাউন্ড সেট বি এর কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে কোশ্চেন নাম্বার ওয়ানে হচ্ছে বলা আছে যে আউটলাইন অ্যান অ্যালগোরিদম ফর ফাইন্ডিং এ মিনিমাম স্প্যানিং ট্রি ইন এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ওকে, যখনই এমএসটি বা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা দেখি তো তখন তৎক্ষণাৎ আমাদের প্রিমস আর ক্রুস্কাল অ্যালগোরিদম সম্পর্কে ধারণা আসে। প্রিমস আর ক্রুস্কাল অ্যালগোরিদম বেসিক্যালি একটা গ্রাফকে মিনিমাম কস্টে কীভাবে এভরি নোডকে কানেক্ট করা যায় ওটাই রিপ্রেজেন্ট করে। এমএসটি মিনস যে মানে প্রতিটা গ্রাফ, সাপোজ আমাদের এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, তো এই গ্রাফের 0, 1, 2, 3 এগুলো সব একটা নোড। তো এই নোডকে মিনিমাম ওয়েতে পুরো গ্রাফের নোডকে কীভাবে কাভার করা যায় সেই ট্রিটাই হচ্ছে, বা সেই ডিরেকশনটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তো যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তো যেহেতু এমএসটি শুনলেই আমাদের প্রিমস আর ক্রুস্কাল অ্যালগোরিদম চলে আসে, তো প্রিমস আর ক্রুস্কাল অ্যালগোরিদম করতে গেলে আসলে একটা সেন্ট্রালি নোড বা স্টার্টিং নোডের দরকার পড়ে। কিন্তু কোশ্চেনে মেনশন করা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যেখানে আসলে কোনো সেন্ট্রালি নোড থাকতে পারবে না, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল এবং প্রতিটা নোড তার নেইবার নোড সম্পর্কেই অবগত, পুরো গ্রাফ সম্পর্কে অবগত নয়। তো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউট সিস্টেমের বৈশিষ্ট্য। তো ডিস্ট্রিবিউট সিস্টেমের ক্ষেত্রে আসলে প্রিমস আর ক্রুস্কাল অ্যালগোরিদম এর চেয়ে জিএইচএস নামে একটা অ্যালগোরিদম, সেটা খুব বেশি এফেক্টিভ। ওকে, জিএইচএস নামক অ্যালগোরিদম, গ্যালেঞ্জার হ্যামলেট স্পাইরা। তো এটা খুব বেশি এফেক্টিভ। এটা কীভাবে কাজ করে সেটা আমরা যদি একটু দেখি। এখানে প্রথমত প্রিমস অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু খেয়াল করি, 0 থেকে 1, 1 থেকে 2, আমাদের এখান থেকে যদি কোনো একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দেয়, যদি 0টা আমার স্টার্টিং পয়েন্ট হয়, এক সেকেন্ড, 0 যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে আমরা অ্যাকর্ডিং টু প্রিমস আমরা চেক করব আসলে এখান থেকে শর্টেস্ট পাথ কোনটা, তারপরে ওখানে যাব, তারপর এখান থেকে শর্টেস্ট পাথ কোনটা, আমরা ওখানে যাব। ঠিক এইরকম করে প্রতিটা নোডের শর্টেস্ট পাথ অনুযায়ী আমরা আগাবো। কিন্তু জিএইচএস এর ক্ষেত্রে বিষয়টা কীভাবে হয়, প্রত্যেকে এটা একটা আলাদা সেগমেন্ট, এটা একটা আলাদা ফ্রেগমেন্ট, এটা আলাদা ফ্রেগমেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা ফ্রেগমেন্ট এবং প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। জিএইচএস অ্যালগোরিদম প্রতিটা নোড ইন্ডিপেন্ডেন্ট, সে তার নেইবার নোডের বাইরে আর কারো সম্পর্কে কিছু জানে না। সো আমাদের দেখতে হবে প্রতিটা নোড, আর জিএইচএস অ্যালগোরিদমের মধ্যে প্রতিটা নোড তার শর্টেস্ট ডিস্টেন্সের নোডকেই কাভার করে। প্রতিটা নোড তার শর্টেস্ট ডিস্টেন্সকেই কাভার করে। যেমন আসলে 0-র শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1-এর সাথে, তো 0 থেকে 1-এর মধ্যে একটা পাথ ফাইন্ড করবে। 1 নোডের শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 0-র সাথে, সো সে 0 থেকে 1 পর্যন্তই কাভার করবে। তারপর দ্বিতীয় নোডের জন্য, নোড 2 এর জন্য শর্টেস্ট পাথ হচ্ছে 8-এর, সো সে 2 থেকে 8-এর দিকে কাভার করবে। নোড 3 এর জন্য তার শর্টেস্ট পাথ হচ্ছে 2, সো সে 2 থেকে 3-এর দিকেই কাভার করবে। 4-এর জন্য, নোড 4-এর জন্য শর্টেস্ট পাথ হচ্ছে 3, সো সে 3 থেকে 4-এর দিকে কাভার করবে। আর আমি যদি একটু এই পর্যন্ত একটু কালার করে দেখাই, প্রথমে 0 হচ্ছে 1কে কাভার করবে, 1 হচ্ছে 0কে কাভার করবে। তারপরে 2
2 হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু 2 হচ্ছে 8K কভার করবে, 3 হচ্ছে 2K কভার করবে এবং 4 হচ্ছে 3K কভার করবে। এরপরে 5 নোডের জন্য 5 নোডের জন্য তার মিনিমাম ওয়েট হচ্ছে নোড 6। সো 5 থেকে আসলে 6-এর দিকেই যাবে। 6-এর জন্য আসলে মিনিমাম ওয়েট হচ্ছে 1 যেটা 7-এর দিকে যাচ্ছে, তো 6 থেকে 7-এর দিকে যাবে। 7-এর জন্য মিনিমাম নোড হচ্ছে 8, সো সে 7 থেকে 8-এর দিকে যাবে। অ্যান্ড 8-এর জন্য মিনিমাম নোড হচ্ছে 2, সো 2 থেকে 8-এর দিকে যাবে। যদি আমি এটাকে পিকচারাইজ করে দিই তাহলে 5 4 হচ্ছে 3-এর দিকে, 5 to 6-এর দিকে, 5 থেকে 6-এর দিকে, 6 7-এর দিকে, 7 8-এর দিকে, 8 2-এর দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি আলাদা করে ফ্রেগমেন্ট তৈরি হলো। একটা ফ্রেগমেন্ট এটা, আরেকটা ফ্রেগমেন্ট এটা। এবার এই দুই ফ্রেগমেন্টের মধ্যে আমায় কানেকশন করতে হবে। এই দুই ফ্রেগমেন্টের মধ্যে দেখতে হবে যে এই ফ্রেগমেন্ট 1, দিস ইজ দ্য ফ্রেগমেন্ট 1, দিস ইজ দ্য ফ্রেগমেন্ট 2। সো এই দুই ফ্রেগমেন্টের মধ্যে আমাদের শর্টেস্ট পাথ হিসেব করে আমাদের পাথ ফাইন্ডিং করতে হবে। যেমন এইটা হতে পারে অথবা 0 to 7 আমরা দিতে পারি। সো তাহলে আসলে আমার এখানকার মিনিমাম স্প্যানিং ট্রিটা তৈরি হয়ে গেল। আমার যে কোনো নোড থেকে আমরা যে কোনো নোডে ট্রাভার্সাল করতে পারি, দ্যাট ইজ দ্য জিএইচএস অ্যালগোরিদম। এভাবেই জিএইচএস অ্যালগোরিদম কাজ করে। আলাদা আলাদা ফ্রেগমেন্ট বের করে, যতগুলো ফ্রেগমেন্ট হয় তাদের মধ্যে আবার কমন বা শর্টেস্ট পাথ ফাইন্ড করে তাদের কানেক্ট করে। এইভাবেই পুরো মিনিমাম স্প্যানিং ট্রি জিএইচএস অ্যালগোরিদমের মাধ্যমে তৈরি করা হয়। এখানে আমরা জিএইচএস এর কোড ইমপ্লিমেন্ট করেছি। দ্যাটস দ্য কোড, হয়তো আপনারা ফাইলে পেয়ে যাবেন। দিস ইজ দ্য কোড। এখানকার ফলো আপ কোশ্চেন হচ্ছে ইন হোয়াট রিয়েল লাইফ এমএল সিনারিও উড ইউ ইউজ এমএসটি? ওকে, বেসিক্যালি সেন্সর আমরা যদি রিয়েল লাইফ সিনারিও চিন্তা করতে যাই তাহলে দেখা যাবে যে অনেকগুলো সেন্সর যখন একসাথে কানেক্টেড থাকে, তো সেন্সরকে কানেক্ট করার জন্য মিনিমাম কস্ট হিসাব করতে চাইলে আমাদের এমএসটি আমরা সেখানে ইউজ করতে পারি ইন রিয়েল লাইফ সিনারিওতে। সেকেন্ড কোশ্চেন বলা আছে, গিভেন এ লার্জ স্ট্রিম অফ ইউজার ইন্টারাকশন, ডিজাইন এ ডেটা স্ট্রাকচার ফর O log n range sum queries and update supporting both exact and approximate aggregation for downstream feature generation. Okay, large stream means আমরা এই ধরনের ডেটাকে কল্পনা করতে পারি যে ধরি আমরা যে ইউটিউবে কোনো একজন ইউজার একটা ভিডিও এই টাইমে ক্লিক করলো
এরপরে আবার অন্য কোনো এক টাইমে এসে এটা দেখলো বা ক্লিক করলো, তো ওই ইউজার আসলে কতবার ওই ভিডিওকে ক্লিক করেছে এই টাইপের ডেটা যদি আমরা অনেক ইউজারের জন্য রাখি তখন সেটা লার্জ স্ট্রিম টাইপ ডেটা হয়ে যায়। সো এই ধরনের ক্ষেত্রে যদি আমরা রেজাল্ট চাই যে আসলে 10 থেকে 20 মিনিটের মধ্যে সে আসলে কয়বার ক্লিক করলো বা এরকম রেঞ্জ সাম কুইরিজ, বা আরও যদি আপডেট করতে চাই যে এই টাইমের মধ্যে আর এই কয়বার ক্লিক করেছে সেটা যদি ওখানে আপডেট করতে চাই, তাহলে আমাদের রেঞ্জ সাম কুইরিজের মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম ইউজ করতে হয় সেটা হচ্ছে সেগমেন্ট ট্রি বা ফেনুইক ট্রি। তো আমরা সেগমেন্ট ট্রি এখানে ইমপ্লিমেন্ট করব। তো সেগমেন্ট ট্রির কনসেপ্টটা যদি আসতে চাই তাহলে কেন সেগমেন্ট ট্রি নিলাম যেটা ও লগ ইনে কাজ করে। আমাদের প্রথম অ্যাপ্রোচ হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা অ্যারে দেয়া আছে। এবার যদি আমরা এই অ্যারে থেকে রেঞ্জ সাম কুইরিজ করতে চাই, কোনো রেঞ্জ থেকে এল থেকে আর অবধি, যদি ধরলাম এল থেকে আর অবধি আমরা সামেশন বের করতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এল থেকে আর অবধি লুপ চালাতে হবে, যার ওর্স্ট কেসে আমাদের লুপ চালাতে হতে পারে লগ এন টাইপ, পুরো লুপ চালাতে পারে এন পরিমাণ লুপ চালানো লাগতে পারে, যেহেতু তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হয়ে দাঁড়ায় ফর রেঞ্জ সাম টাইম কমপ্লেক্সিটি ও অফ এন। যদি আপডেট করতে চাই তাহলে এটা আসলে আপডেট করা খুবই ইজি, এর টাইম কমপ্লেক্সিটি 1। তো যদি আমরা এই সাম পাওয়ার জন্য টাইম কমপ্লেক্সিটি একটু বেটার করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রিফিক্স সাম টেকনিক। প্রিফিক্স সাম আসলে আমি খুবই দুঃখিত, নোটপ্যাডে লেখার অভ্যাস নাই, প্লাস হচ্ছে এভাবে কোনো রেকর্ডিং করা হয় নাই, সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, যদি প্রিফিক্স সাম ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা প্রিফিক্স সামে স্টোর করে রাখতে পারি। এক্ষেত্রে আমার সাম বের করা আসলে খুবই ইজি, কিন্তু আপডেট করতে গেলে আমাদের কমপ্লেক্সিটি চেঞ্জ হয়ে যাবে। সো যদি দুই ক্ষেত্রেই সাম বের করার ক্ষেত্রে প্লাস আপডেটিংয়ের ক্ষেত্রেও যদি আমরা বেটার সলিউশন চাই তাহলে আমাদের আসলে সেগমেন্ট ট্রিতে আসতে হয়। সেগমেন্ট ট্রি আসলে কীভাবে কাজ করে? সেগমেন্ট ট্রি আসলে একটা ট্রি এর মতো আমাদের এই অ্যারের ডেটাগুলো এখানে স্টোর হয় এবং প্রতি দুটো ডেটা নিয়ে এরকম করে আরেকটা নোট আবার এদের নিয়ে আরেকটা, এইভাবে আমাদের। তো আমরা যদি এখান থেকে সাম বের করতে চাই তাহলে আমাদের আসলে খুব বেশি ক্যালকুলেশনের দরকার পড়ে না। আমরা এই রেঞ্জ ধরে ধরে আগালেই এখানে 3টা কন্ডিশন থাকে বেসিক্যালি। একটা হচ্ছে এই রেঞ্জ আমার এল আর আর এর ভিতরে থাকে কিনা, ওভারল্যাপিং হয় কিনা এবং আউটসাইডে কিনা। এই 3টা কন্ডিশন ধরে আমরা যদি লুপ চালাই বা রিকারশন দেই তাহলে আসলে এটা খুব ইজি। আমাদের সর্বোচ্চ লগ এন টাইমের মধ্যে আমাদের আপডেটও করা যাবে এবং কুয়েরিও ফাইন্ড আউট করা যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে সেগমেন্ট ট্রি ইমপ্লিমেন্ট করব। আমি যদি সেগমেন্ট ট্রির এখানে আমাদের কোড হচ্ছে, আমরা যদি সেগমেন্ট ট্রি ইমপ্লিমেন্ট করেছি, এই যে আমাদের সেগমেন্ট ট্রি, এই কোড আমরা এখান থেকে ইউজ করতে পারি এক্স্যাক্ট অ্যাগ্রিগেশন পাওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে যে ইউ আর টাস্কড উইথ ডিজাইন অ্যান্ড ইমেল মডেল ক্যাশ। Explain how a split tree helps optimize access patterns and what the traits of are compared to LRU caches. আচ্ছা, বেসিক্যালি একটা মডেল ক্যাশ, একটা ক্যাশ সিস্টেম বিল্ড আপ করার জন্য বলা হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে এমএল মডেলগুলো আমি যেগুলো ইউজ করলাম সেগুলো থাকবে, এগুলোই আমরা রাখতে হবে। তো আমরা যদি অ্যান্সারে চলে যাই, তো বেসিক্যালি মডেল ক্যাশ তৈরি করার জন্য একটা সিস্টেম হচ্ছে এলআরইউ, লিস্ট
রিসেন্ট ইউজ ক্যাশ। আরেকভাবে আমরা মডেল ক্যাশ তৈরি করতে চাইতে পারি, সেটা হচ্ছে স্প্লে ট্রি থেকে। তো প্রথমে হচ্ছে এলআরইউ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের কাছে 4টা মডেল আছে, তো আমরা সেই 4টা মডেলকে ইউজ করব। প্রথমে যে মডেলটা ইউজ করব সেটা প্রথমে এই ক্যাশ এন্ট্রি নেবে, এরপরে আস্তে আস্তে করতে করতে এন্ট্রি নিব। তো প্রথম মডেলটা 4 নাম্বার মডেল এন্ট্রি নেওয়ার সময় প্রথম মডেলটা একবার লাস্টের দিকেই থাকবে। তো এরপর যদি 5th কোনো মডেল এন্ট্রি নিতে চায়, তখন এই মোস্ট রিসেন্টলি ইউজড মডেলটা এই লিঙ্ক লিস্ট থেকে বের হয়ে যাবে আর নতুন একটা মডেল অ্যাড হবে। এটা হচ্ছে এলআরইউর সিস্টেম। অন্যদিকে যদি স্প্লে ট্রি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে ইনসার্ট করলে যদি আমি কাউকে ফাইন্ড আউট করতে চাই কোনো মডেলকে, সেটা হচ্ছে গিয়ে রুটে চলে আসে। স্প্লে ট্রির ক্ষেত্রে সাপোজ আমি 3কে ফাইন্ড করতে চাচ্ছি, যদি 3কে ফাইন্ড করতে চাই তাহলে হচ্ছে গিয়ে সেই 3 আমার স্প্লে করতে করতে উপরে চলে আসবে। যদিও অনেকটা এভিএল এর মতো এখানে রোটেশন হয়, কিন্তু এভিএল আর স্প্লে ট্রির মধ্যে পার্থক্য হচ্ছে এভিএল ফুললি ব্যালেন্সিং আর স্প্লে ট্রি অ্যাডজাস্টেবল। বেসিক্যালি স্প্লে মানে হচ্ছে আমি যদি কাউকে ফাইন্ড করতে চাই সেটা রুটে চলে যায়, এটা এভিএলে হয় না, কিন্তু স্প্লে ট্রিতে হয়। তো আমার কোশ্চেন ছিল যে আসলে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। বেসিক্যালি এইখানে যদি টাইম কমপ্লেক্সিটি আমি দেখি, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিগ অফ 1-এ আমরা এলআরইউ থেকে পাচ্ছি, কিন্তু অন দ্য স্প্লে ট্রি থেকে আসলে আমরা অ্যাভারেজ রেজাল্ট পাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে স্প্লে ট্রি খুব এফেক্টিভ। যেমন যদি কোনো মডেল বারবার ইউজ হয়, ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, যদি আমি চিন্তা করতে পারি যে আমার চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটিতে আসলে GPT-2, GPT-3, 4.5 এর মধ্যে আমি 4 বা 5টাকে খুব বেশি পরিমাণে ইউজ করছি, বাকিগুলো করতেছি না। তো এই রকম রিস্ক মানে খুব ফ্রিকোয়েন্টলি ইউজের ক্ষেত্রে আসলে স্প্লে ট্রি খুব কাজ করে। কিন্তু যদি এই ফ্রিকোয়েন্টলি ইউজ না থাকে, তাহলে আসলে মানে স্প্লে ট্রি ইউজ করা ভালো অপশন না। আর এটা যে ফলো আপ কোশ্চেন সেটাই আসলে মিন করতেছে যে when you splaying harm latency for serving prediction. Yes, LRU for prediction split tree দিয়ে আসলে ওইভাবে আসলে হয় না। স্প্লিট ট্রি যদি ফ্রিকোয়েন্টলি ইউজ মডেল হয় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আমাদের 4th কোশ্চেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন হচ্ছে ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্ট সেট ইউনিয়ন কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, সেই সাথে এর যে ফলো আপ কোশ্চেন সেটাও আমরা এখানে দেখব। তো ওকে, তো ডিসজয়েন্ট সেট বেসিক্যালি নোড বা সেটদের কানেক্ট করে এবং হচ্ছে মানে ইউনিয়ন করে এবং সেখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে কানেকশন আছে কি নাই, এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাপোজ ধরি কোনো পার্সন বা ধরি আমরা ফেসবুকে যদি কোনো ইউজারকে সিলেক্ট করি, তো ইউজারের আইডি হচ্ছে 1 2 3 4, এর অনেক যত ইউজার আছে তাদের আইডি এখানে নোড হিসেবে দেওয়া আছে। তো এরা বেসিক্যালি ডিসজয়েন্ট সেট 3টা অপারেশন নিয়ে কাজ করে, একটা হচ্ছে মেক সেট, ইউনিয়ন অ্যান্ড ফাইন্ড সেট। তো মেক সেট দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের সেটগুলো ক্রিয়েট করতে পারি ইন্ডিভিজুয়ালি, যেখানে এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 এটা হচ্ছে আমাদের সেই নোড। তো এরপর আমরা এখানে চাইলে ইউনিয়ন অপারেশন করতে পারি, যেমন এখানে বলা হচ্ছে যে ইউনিয়ন 1 2, তো আমরা এখানে অ্যাকচুয়ালি ইউনিয়ন 1 আর 2কে একসাথে একটা কম্পার্টমেন্টে রাখতে পারি। সেমভাবে 2 3 যদি করতে চাই তাহলে আমরা 2 3 বলতে হচ্ছে গিয়ে যেহেতু 2 3, তো
তো যেহেতু 1 2 3 তখন আমরা আবার সেম কম্পার্টমেন্ট করতে পারি, এভাবে আগাতে পারি। আবার যেহেতু বলা হয়েছে 4 5, তো আমরা এখানে 4 5কে একসাথে নিতে পারি। তো এইভাবে করে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে আমরা এই ইউনিয়নগুলো করতে পারি। কিন্তু কথা হচ্ছে আসলে এক্স্যাক্টলি ইউনিয়নগুলো কীভাবে কাজ করে। তো এক্স্যাক্টলি আসলে ইউনিয়নগুলো কাজ করে র্যাঙ্কের মাধ্যমে। আমরা আসলে ইউনিয়নগুলো করব র্যাঙ্কের মাধ্যমে। সেটা যদি আমরা একটু দেখি, আমরা এখানে চলে আসি। প্রতিটা নোড র্যাঙ্ক স্টোর করে, তাদের নিজস্ব র্যাঙ্ক স্টোর করে। তো ইনিশিয়ালি প্রতিটা নোডের র্যাঙ্ক থাকে 0। যখন আমরা কোনো কিছু ইউনিয়ন করি, যেমন হচ্ছে 1 আর 2 নোডকে একত্রে একটা সেট বানাতে বলা হয়েছে। তো সাপোজ আমরা এখানে 1 অ্যান্ড 2 এদের আমরা একটা কানেক্ট করলাম, আমাদের এদের ইউনিয়ন করতে বলছে। ওকে, এবার এদের মধ্যে যে কোনো একজন, যেহেতু এর র্যাঙ্কও 0 ছিল, এর র্যাঙ্কও 0, তাহলে যে কোনো একজন এই সেটের রিপ্রেজেন্টেটিভ হবে। আমরা ধরে নিচ্ছি এখানে 1 তার রিপ্রেজেন্টেটিভ। ওকে, তার মানে এই সেটের রিপ্রেজেন্টেটিভ 1 বা 2 এর প্যারেন্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি 1কে। সেম অ্যাজ যদি আমরা এখানে বলা হয়েছে 2 অ্যান্ড 3, আমরা এবার 2 অ্যান্ড 3কে যদি ইউনিয়ন করতে পারি, যেহেতু প্রথমে এর র্যাঙ্কও ছিল 0, এর র্যাঙ্কও ছিল 0, কিন্তু কানেক্ট করার পরে এদের মধ্যে যে কোনো একজনের যে রিপ্রেজেন্টেটিভ তার র্যাঙ্ক বেড়ে যাবে। ধরলাম 2 হচ্ছে এটা রিপ্রেজেন্টেটিভ, তাহলে এর র্যাঙ্ক বেড়ে হবে 1। এদিকেও সরি, ওকে, এর র্যাঙ্কও 1। এবার 4 এবং 5কে ইউনিয়ন করতে বলা হয়েছে। 4 এবং 5কে যদি আমরা ইউনিয়ন করি, এটাও আগের মতোই হবে। আচ্ছা সরি, 4 5 সেম অ্যাজ এটাও এরকম হবে। তার এখানে আমি 4কেও রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরলাম, তাহলে 4 এর র্যাঙ্ক হচ্ছে 1 এবং রিপ্রেজেন্টেটিভ বাদে এদের বাকি সবার র্যাঙ্ক হয়ে যায় 0। এরপরের ইউনিয়নটা যদি আমি চেক করি, 6 7 3 7 5 6, ওকে, 6 7 7, এবং এখানে আমি এটা যদি রিপ্রেজেন্টেটিভ ধরি, তাহলে এটা র্যাঙ্ক হয়ে যাবে 1, এর র্যাঙ্ক হয়ে যাবে 0। র্যাঙ্ক আসলে কীভাবে কাজ করে এইবার আমরা সেটা দেখতে পারবো। যদি আমাকে 4 5 6 7 এদেরকে ইউনিয়ন করতে হয়, মানে এদের যদি একটা কম্পার্টমেন্টে আমাদের রাখতে চাই, তখন আমাদের দেখতে হবে আসলে কীভাবে আমরা এই অ্যাডিশনটা করব। আমরা আসলে এই ক্ষেত্রে ইউনিয়ন বাই র্যাঙ্কটা আসলে হিসাব করি। যদি দুজনের রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্কের কেউ একজন মানে র্যাঙ্ক বেশি হয়, তাহলে সেই বেশি র্যাঙ্কের ট্রি এর সাথে আমরা ছোট র্যাঙ্কের ট্রিটা অ্যাড করে দিব। সাপোজ এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা 6 আর 7 এটা আর এটা এই দুইটা সেটকে যদি আমরা ইউনিয়ন করতে চাই, তাহলে এদের রিপ্রেজেন্টেটিভ দুইজনই 1, তার মানে সমান। তার মানে আমি যে কোনোটার সাথে যে কোনোটা কানেক্ট করতে পারি, ধরলাম আমি 6 এর সাথে 4 এটা কানেক্ট করে দিলাম। তাহলে এটা আসলে কীরকম হবে, আমরা 4 অ্যান্ড 5, তাহলে আমরা 6কেই রিপ্রেজেন্টেটিভ রেখে দিলাম এবং এই রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্ক 2 বেড়ে গেল, আর বাকি সবার র্যাঙ্ক হয়ে যায় 0। এবার তাহলে এই যে সাব ট্রি, এই যে ট্রি পেলাম, এই ট্রি এর
রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্ক 2, এইখানে যে একটা ট্রি ছিল এই ট্রি এর রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্ক 1, আর এইখানে একটা ট্রি ছিল এই ট্রি এর রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্কও 1। এবার যদি আমি এই ট্রি এর সাথে বা এই সেটের সাথে এই 2 র্যাঙ্কের সেটকে জয়েন করতে চাই, তখন আসলে আমার এই যে বড় র্যাঙ্কের সাথে ছোট র্যাঙ্কটা কানেক্ট হবে, মানে এই বড় র্যাঙ্কের লিফের সাথে বা এই ছোট র্যাঙ্কটা কানেক্ট হয়ে যাবে। আমরা যদি একটু ওকে এখানে যদি আমরা হিসাব করে দেখি, সাপোজ আমাদের একটা ট্রি যদি আমরা চিন্তা করি 2, I'm extremely sorry for my mistake, please consider it. এবার চিন্তা করি 1 2 3 4, এটা যদি হয় এই সাবট্রির রিপ্রেজেন্টেটিভ, তাহলে এর র্যাঙ্ক ধরলাম হচ্ছে 2, আর 5 6, এখানে এই ট্রির রিপ্রেজেন্টেটিভ 5 এবং এর র্যাঙ্ক হচ্ছে 1। এবার যদি আমার ইউনিয়ন করতে বলে 4 6, সরি, আমরা যদি 4 and 6কে ইউনিয়ন করতে বলে তাহলে আমরা কীভাবে ইউনিয়ন করব, আমরা দেখব কার র্যাঙ্ক বেশি। প্রথমত যদি কাউকে ফাইন্ড করতে চাই, যেমন 4, এই 4 যখন আমরা ইউনিয়ন করতে যাব তাহলে আসলে 4 এর যে রিপ্রেজেন্টেটিভ 1, এই নোটটাই চলে আসে। তার মানে আমার আসলে এই 1 এর সাথে এই ট্রি কানেক্টেড হবে। ওকে, তার মানে আমাদের নতুন পরিবর্তিত ট্রিটা হবে হচ্ছে 5 6, অ্যান্ড এদের র্যাঙ্ক হয়ে যাবে 0 0, কারণ এইখানে ওর র্যাঙ্ক ছিল 1 আর এর র্যাঙ্ক ছিল 2, যেহেতু বড় র্যাঙ্কটার সাথে অ্যাড হয় তাই এই র্যাঙ্কটাই থেকে যাবে, বাকি এটা 0 হয়ে যাবে। ওকে, আর এই ট্রি অ্যাডিশনের পরে এখানকার র্যাঙ্ক আবার বেড়ে হয়ে যাবে 3। ওকে, এই হচ্ছে আমাদের ইউনিয়ন বাই র্যাঙ্ক। এবার এটাকে আমরা আরও অপটিমাইজ করতে পারি, কারণ যদি আমরা এখান থেকে 6 ফাইন্ড করতে চাই তাহলে সে এই ট্রাভার্সাল করতে 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 আমাকে 1 দিবে। সো যেহেতু 1ই দিবে তাহলে আমরা এটাকে আরও অপটিমাইজ করতে পারি, কারণ এই ট্রির যখন আমরা এটা ইউনিয়ন করলাম আসলে এই ট্রির রিপ্রেজেন্টেটিভও আসলে 1। সো আমরা এটাকে যদি মডিফাই করি, আমরা এটাকে মডিফাই করে আসলে ওকে, আমরা এটা মডিফাই করে আসলে 5 6 করতে পারি, এটা আসলে থাকবে না। ওকে, এই যে এটাকে বলা হচ্ছে পাথ কম্প্রোমাইজেশন। ওকে, আই এম সরি, সো একে বলে হচ্ছে পাথ কম্প্রেশন। তো এটা করে আসলে আমার উপকার হলো কি? অনেক উপকার। আমরা আগের ট্রিতে যদি কাউকে ফাইন্ড করতে চাইতাম তাহলে আসলে আমাকে অনেক ট্রাভার্সাল করতে হতো, যেটা আসলে অপটিমাইজ ছিল না। কিন্তু এবার আমি একটু আগে যা ছিল 5 আর 6, যদি এইখান থেকে আমি 6 করতে চাইতাম তাহলে আমার রেজাল্ট 1 দিত, কিন্তু আমার ট্রাভার্সাল ছিল এখান থেকে এখানে, তারপরে গিয়ে আমার 1 দিত। কিন্তু এই প্যাথ কম্প্রেশন করার পরে আসলে আমার এই জিনিসটা সহজ, একটা ট্রাভার্সালেই আমরা আসলে রুট ফাইন্ড করতে পারি। সো এই অপটিমাইজেশনের জন্যই এটা আসলে হেল্পফুল ফর দিস সলিউশন। থ্যাংক ইউ, অ্যান্ড ভুল ত্রুটি ক্ষমা করবেন, হয়তো কিছু মিস্টেক করে ফেলছি ভিডিওতে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সত্যি কথা বলতে প্রবলেমগুলো খুব ইন্টারেস্টিং ছিল, আসলে সলভ করে মজা পেয়েছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড
থ্যাংক ইউ অ্যাগেন।